মিম বলল, ভাই তুই ভুল করছিস, এটা খুব খারাপ জিনিস, তোর বিপদ হতে পারে, চল এখান থেকে। জিদান বলল, বুবু তুমি চুপ থাকো তো, আজকে ওর হাত না ভেঙে আমি যাব না। এই বলে জিদান বিল্ডিংয়ের ভেতরে যাওয়ার জন্য পা বাড়ালো। মিম বাধা দিলেও শুনল না। জিদান ভেতরে যেতে গুম গুম শব্দ ভেসে আসলো ভেতর থেকে। মিম বাইরে দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে ডাক দিল, জিদান না, বাইরে আয় বলছি ভাই। তখনই ধুম করে উড়ে এসে জিদান বাইরে পড়ল মুখ থুবড়ে। একদম মিমের সামনে এসে কুকরাতে কুকরাতে বলল, নিয়ে আসছি, বল কি বলবি। মিম বলল, চল এখান থেকে, যাওয়ার সময় হুজুরের কাছ থেকে তেল পরা নিয়ে যাব, তাহলেই হবে, এটা খুব খারাপ শক্তি। জিদান উঠে জামা প্যান্ট ছাড়তে ছাড়তে বলল, তেলটা আমি মালিশ করে দিয়ে আসছি, দাঁড়া। এই বলে আবার পা বাড়ালো বিল্ডিংয়ের ভেতরে যাওয়ার জন্য। জিদানের মুখে শয়তানে এক হাসি, সাথে চোখের মনি গায়েব, সম্পূর্ণ ধবধবে সাদা রঙের চোখে হাতের মুষ্টি বন্ধ করে বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করল। জিদানের এই রূপ পেছন থেকে মিম দেখতে পেল না ঠিক, কিন্তু একটা বিষয় মিমের চোখ এড়ালো না। জিদানের ছায়া ছিল দুইটা, একটা তো জিদানের, আরেকটা নারী মূর্তির ছায়া। ভেতর থেকে ধুমধাম শব্দ ভেসে আসছে। পরিত্যক্ত বিল্ডিংয়ের ইটের দেয়াল ভেঙে হুড়মুড় করে পড়ার শব্দ আসছে, সাপের মতো ফুসফুস করে কিছু একটা। মিম একটু ভয় পাচ্ছে আর মৃদু কণ্ঠে ডাক দিচ্ছে, জিদান কই তুই, কি শুরু করছস? এভাবে কিছুক্ষণ কেটে গেল। হঠাৎ জিদানকে বেরিয়ে আসতে দেখা যায়। বাম হাতে লাল রঙের একটা ভয়ানক সাপ। সাপটা জিদানের হাতে পেঁচিয়ে ধরে আছে। জিদান সাপের গলা চেপে ধরে ঠিক সাপের মতোই পেঁচিয়ে পেঁচিয়ে হাঁটতে হাঁটতে মিমের দিকে আসতে লাগলো। মিম ঘাবড়ে গিয়ে পিছিয়ে যেতে বলল, এটা কি জিদান? না, তুই কি করছিস? এটাকে ছাড়, কামড় দিবে তোকে, খবরদার এটা নিয়ে আমার সামনে আগাবি না, থাম বলছি। জিদান থেমে গেল এবং অন্য এক মোটা কণ্ঠে বলল, এই তোর লাল পাঞ্জাবি পরে তো সেই লোক, ওর কত বড় সাহস তাকে আঘাত করেছে, তোর রক্ত ছাড়িয়েছে। এই বলে বিশাল হা করে এক কামড়ে সাপের মাথাটা আলাদা করে ফেলল জিদান। কর্মর করে সাপের মাথাটা চিবিয়ে খেয়ে নিল। এই দৃশ্য দেখে মিম চোখ উল্টে আওড়াতে আওড়াতে বলল, ওয়াল্লাহ ওয়াল্লাহ, এটা আমি কি দেখছি? আমি সেন্সলেস হচ্ছি না কেন এখনো? জিদান না, তুই এটা কি করলি? এই বলে মাথা ঘুরে পড়ে গেল মিম। হঠাৎ জিদানের হুঁশ ফিরে এলো। হাতে মাথাবিহীন সাপ পেঁচিয়ে থাকতে দেখে মাগো বলে তাড়াতাড়ি ছিটকে ফেলে দিল। জিব্বা নাড়তে নাড়তে বলল, মুখের ভেতর কেমন জানি লাগছে, মনে হচ্ছে কাছে কিছু খেয়েছি, কিন্তু কি? বাবু তোর কি হয়েছে? এই বলে মিমের কাছে দৌড়ে গেল জিদান। মিম তখনও পুরোপুরি সেন্সলেস হয়নি। নিবু নিবু চোখে জিদানের দিকে তাকিয়ে বলল, হায় রে সাপুইরা, তুই কামড়াকে উঠলি কি? এই বলে টুম করে বেহুশ হয়ে গেল মিম। জিদান বুবু বুবু বলে কয়েকবার ডাক দিয়ে ভাবল, সাপুইরা মানে আমি আবার কি করলাম? এই বলে থু করে সেফ ফেলে বলল, ধুর, মুখের ভিতর কেমন যেন লাগতেছে, মনে হচ্ছে সাপের মাথা চিবায় খাইছি। সাপের মাথা? এই বলে পেছনে তাকিয়ে মাথাবিহীন সাপ দেখে এক ঝটকায় দাঁড়িয়ে বলল, মানে এই সাপের মাথা কই? হঠাৎ পেছন থেকে হাসির সাথে অপসরার কণ্ঠ, তোমার পেটে। জিদান চমকে গিয়ে পেছনে তাকিয়ে বলল, আমার পেটে মানে? এক মিনিট, তুমি আমাকে দিয়ে সাপের মাথা খাইয়েছ? অপসরাটা তৃপ্তির ঢেকুর তুলে বলল, খুব খিদে পেয়েছিল, তাই লোভ সামলাতে পারিনি। চিন্তা করো না, চিবিয়েছ তুমি ঠিক, কিন্তু খেয়েছি আমি, ওটা আমার পেটে। জিদান ওয়াক করে বমি করার ভান করে থুতু ফেলে বলল, এই জন্য বলি ওয়াং জং কিম আমার এই সাপুইরা বলল কেন? আপনার কি আক্কেল জ্ঞান নেই? কি সব খাইছো আমাকে? অপসরা কিছু বলতে যাবে তখনই পরিত্যক্ত বিল্ডিংয়ের ভেতর থেকে কারোর বেরিয়ে আসার পায়ের শব্দ আসলো। অপসরা এবং জিদান সেদিকে তাকালো চমকে গিয়ে। জিদান অবাক হয়ে বলে উঠল, সৌম্য তুই এখানে? দৃশ্য শুরু হলো সে গ্রাম থেকে। আমি সাবধান করেছিলাম তোমাদের, কিন্তু তোমরা তোমাদের মেয়েকে বুঝতে পারোনি, এর জন্য তাকে শাস্তি তো পেতেই হবে। কথাগুলো বলছিল গ্রাম প্রধান তথা সর্দার। সামনে হাঁটু গেড়ে বসে আছে অপসরার মা এবং বাবা। অপসরার বাবা হাত জোড় করে বলল, সর্দার দয়া করে এত কঠোর হবেন না, আমি আমার মেয়েকে বুঝে নিয়ে আসবো, কথা দিলাম সে আর আপনার মামলায় নাক গলাবে না। সর্দার ক্রোধান্বিত হয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, আমি তাকে আগামীকাল সন্ধ্যার আগে এই গ্রামে দেখতে চাই। যদি সে নিজ মুখে মেনে নেয় আমার কাজে ব্যাঘাত ঘটাবে না, তাহলে তাকে ক্ষমা করার চিন্তা করে দেখব। অপসরার বাবা বলল, আমি তাকে আগামীকাল সন্ধ্যার আগেই আপনার কাছে হাজির করব সর্দার, সে অবশ্যই নিজ মুখে স্বীকার করবে, আমি কথা দিলাম। সর্দার হাতের ইশারায় তাদের তাঁবু থেকে বের হয়ে যেতে বলল। অপসরার বাবা মা উঠে বের হয়ে যেতে নিলে সর্দার ডাক দিল, আবু খালিদ। অপসরার বাবা থেমে গিয়ে পেছনে তাকিয়ে বলল, জি সর্দার।
সর্দার তার আসন থেকে উঠে এসে অপ্সরা বাবার কাঁধে হাত দিয়ে বলল, তোমার ভিন্ন জাত ভিন্ন ধর্মে জানার পরেও আমার কাবিলাতে থাকতে দিয়েছি। তোমরা এখানে নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, এক আল্লাহর অস্তিত্বের সাক্ষী দাও। কখনো তোমাদের এসব কাজে আমি আমার রক্ষীরা বাধা দেয়নি। আশা করি নিজের মেয়ের জন্য এই আবাসস্থল হারাতে চাইবে না। অপ্সরার বাবা একটু চিন্তা করে বলল, জি সর্দার, আমি সেটা উপলব্ধি করেছি। আপনাকে আমি হতাশ করব না, আমি আমার মেয়েকে বুঝিয়ে নিব। সর্দার বলল, তাই যেন হয়। তুমি জানো সে এখন কোথায় আছে? দৃশ্য পরিবর্তন। সৌম্য, তুই এখানে কি করছিস? জিদানের প্রশ্ন শুনে সৌম্য ফ্যাল করে তাকিয়ে রইল, যেন সৌম্য জিদানের কথা শুনতেই পায়নি। জিদান সৌম্যর দিকে যেতে নিলে অপ্সরা থামিয়ে দিয়ে বলল, জিদান, আমি দেখছি, দাঁড়াও। জিদান দাঁড়িয়ে রইল। অপ্সরা ধীরে ধীরে এগিয়ে গিয়ে সৌম্যর কানে ফিসফিস করে বলল, চিরি, আমি জানি তুমি কি করতে চাচ্ছ, কিন্তু সৌম্যকে ব্যবহার করা ছেড়ে দাও। সৌম্য জিদানের সবচেয়ে ভালো বন্ধু। সৌম্যর যদি কিছু হয় তাহলে জিদান অনেক কষ্ট পাবে, আর জিদান কষ্ট পেলে আমি কষ্ট পাবো, আর আমি কষ্ট পেলে দুনিয়ার কেউ শান্তিতে থাকতে পারবে না। হঠাৎ সৌম্য একটা কাঁপুনি দিয়ে স্বাভাবিক হয়ে গেল এবং অবাক হয়ে জিদানের দিকে তাকিয়ে বলল, জিদান, তুই এখানে, আর আমি এখানে কেন? স্পষ্ট সৌম্য অপ্সরাকে দেখতে পাচ্ছে না। জিদান এগিয়ে এসে বলল, মানে কি? তুই এখানে কিভাবে এসেছিস জানিস না? সৌম্য বলল, বিশ্বাস কর ভাই, আমি সত্যি জানি না এখানে কিভাবে এলাম। আমি তো বাসায় ছিলাম। শেষবার মনে আছে গভীর রাতে মা আমাকে ডাকছিল বাইরে থেকে। আমি দরজা খুলে দেখি মা একটু দূরে উঠানে দাঁড়িয়ে আছে উল্টো ঘুরে। তারপর আর কিছু মনে নেই। অপ্সরা পাশ থেকে বলল, সে সত্যি বলছে জিদান, আমি তোমাকে পরে সব খুলে বলছি। এখন এই চ্যাপ্টারটা ক্লোজ করে এবং চলো এখান থেকে। ততক্ষণে মিমের জ্ঞান ফিরেছে। কুকরাতে কুকরাতে উঠে জিদানকে উদ্দেশ্য করে বলল, তুই অ্যাসিড দিয়ে মুখ দিয়ে আয়সা পুইরা। জিদান বলল, তুই চুপ থাকতো একটু, দেখি কি জ্বালা। সৌম্য এখানে কিভাবে এসেছে সেটা নাকি ও নিজেও জানে না। কিছুক্ষণ পরে বলবে ওর হাতের অনুমান অঙ্কিত ধাগাটা কোথায় ও সেটাও জানে না। সৌম্য অবাকে হাতের দিকে তাকিয়ে দেখলো সত্যি অনুমান অঙ্কিত ধাগাটা তার হাতে নেই। এটা সৌম্যর দাদি বেঁধে দিয়েছিল হাতে। সৌম্য এদিক ওদিক খুঁজতে শুরু করলো ধাগাটা। এদিকে মিম নিজের ফোনটা বের করে বাবাকে কল করলো, কিন্তু কল রিসিভ হচ্ছে না। মিমকে বিরক্ত দেখে জিদান জিজ্ঞাসা করলো, কি হয়েছে? মিম বলল, বাবাকে ফোনে পাওয়া যাচ্ছে না। তোকে কল করার আগেও বাবাকে কল করেছিলাম, কিন্তু রিসিভ করেনি। এখনো কল করলাম, রিসিভ করছে না। জিদান বলল, হবে হয়তো পাশের বাসায় আন্টির বাসায় চা বানানোর বাহানায় দুধ আনতে গিয়ে গল্প শুরু করে দিয়েছে। তোর বাপে তো আবার দিন দুনিয়ার খেয়াল থাকে না, পাশের বাসায় আন্টি পেয়ে গেলে। মিম ধমক দিয়ে বলল, চুপ থাক তুই, সবসময় বাবা কিনে উল্টাপাল্টা কথা, আমি আছি টেনশনে। জিদান বলল, যা সত্যি তাই বলেছি, তোর মনে নেই একবার আন্টির বাসায় দুধ আনতে গিয়ে পায়েস খেয়ে ফিরেছিল? মিম বিরক্ত হয়ে ধ্যাত বলে চলে গেল একটু সামনে এবং বাবাকে মিলাচ্ছে কল বারবার। অপ্সরা বলল, আমার এখন যেতে হবে, আবার দেখা হবে। জিদান বলল, না, তোমার আজকে ছুটি নেই, সারাদিন আমার সাথে থাকবে, ঘুরবে ফিরবে, গান গাইবে, সন্ধ্যা হলে চলে যেও। অপ্সরা একটু হেসে বলল, কিন্তু আমার মনে হচ্ছে বাবা আমাকে স্মরণ করছে, হয়তো জরুরি কিছু হবে। জিদান বলল, বাবাকে বলো তোমার মায়ের সাথে সময় কাটাতে। তুমি এত বড় হয়ে গেছো, এখনো তোমার একটা খেলার সাথী নেই। মনে হচ্ছে তোমাদের বাড়ি থেকে ফার্মেসি খুব কাছেই। অপ্সরা হা করে একটু লজ্জা পেয়ে বলল, ছি, কে সব বলো তুমি? আচ্ছা যাও, আজকে সারাদিন তোমার সাথে থাকবো, কিন্তু কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করবে না। জিদান বলল, আয়তুল কুরসিতে তোমার কিছুই হয় না, সেখানে সুযোগ নেওয়ার প্রশ্নই আসে না। আর তোমার তো আগুনের তৈরি, তোমার সাথে কিছু করতে গেলে আমার ওটা পুড়ে যাবে। অপ্সরা জিদানের মুখ চেপে ধরে বলল, একদম চুপ, মুখে কিছু আটকায় না তোমার? দূর থেকে মিম দেখলো জিদান একা একাই মুখ থেকে কিছু সরানোর চেষ্টা করছে। মিম ডাক দিয়ে বলল, এই বলদ, তুই এরকম অ্যাবনর্মাল আচরণ কেন করতেছিস? এদিকে বাবা কলই ধরছে না, বুঝলাম না কি হলো। অপ্সরা জিদানের মুখ ছেড়ে দিতে জিদান বলল, এক কাজ কর বাবু, তুই বাসায় চলে যা, আমিও চলে যাই। দেখ, বাসায় গিয়ে তোর বাপ অফিসে না গিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। মিম বলল, তা অবশ্য হতে পারে, বাবার তো আবার অনেক ঘুম। তাহলে আমি বাসায় গেলাম, তুই এখান থেকে চলে যা, তোর এই পাগলা বন্ধুকে সামলা, দেখ কেমন ইন্দুরের মতো দাপড়াচ্ছে। এই বলে মিম চলে গেল। জিদান দেখলো সৌম্য হামাগুড়ি দিয়ে লতা পাতা সরিয়ে হাতে ধাগাটা খুঁজতে। তখনও জিদান বলল, একটা ধাগাই তো হারাইছে রে তোর, তাই বলে এত অস্থির ওর কি আছে, যা বাড়ি ফিরে যা। সৌম্য বলল, না রে ভাই, এটা আমার দাদির শেষ স্মৃতি, এটা হারালে বাবা অনেক বকাঝকা করবে, একটু খুঁজে দেখ না পাস কিনা। জিদান বলল, এখানে থাকলে অবশ্যই চোখে পড়তো, খামাখা পেরেশান না হয়ে বাড়ি ফিরে যা, আর হতে পারে এই ধাগাটার জন্যই তোর বিয়ে হয় না।
তো দাদিও যেমন বিয়ে করেনি তো কখনো, তোকে বিয়ে না করার জন্য এই ধাক্কাটা দিয়েছিল। সৌম্য থতমত খেয়ে একটু রেগে বলল, মজা করছিস তাই না? ওই হালা আমার দাদির বিয়ে না হলে আমার বাবা আসলো কোথা থেকে, আমি আসলাম কোথা থেকে? জিদান মাথা চুলকে বলল, তাও ঠিক, আর যদি খুঁজতে থাক পেলে আমাকে জানাইস, আমি খুঁজে দিব নে, আমি যাই। এই বলে জিদান হাঁটা দিল। পেছন পেছন অপসরও হাঁটতে লাগলো, যা সৌম্য দেখল না। সৌম্য বলতে লাগলো, আজকে আমার বাবা আমাকে সাপ পেটানো পেটাবে, কই আমার ধাক্কাটা? হঠাৎ সৌম্য আবার কাঁপুনি দিয়ে উঠল। সৌম্যর মাঝে পরিবর্তন এলো। ধীরে ধীরে দাঁড়িয়ে এক পা দুপা করে হেঁটে বাইরে এসে মাথাবিহীন সেই সাপটার কাছে গেল এবং সেটা হাতে নিয়ে খুব শান্ত গলায় বলল, তোমার মৃত্যু বৃথা যেতে আমি দেব না। আমাদের লক্ষ্য পূরণ হলে এদের সবাইকে এক এক করে মেরে ফেলব। দৃশ্য পরিবর্তন। অপ্সরা সম্পূর্ণ দৃশ্যমান হয়ে সাদা একটা ত্রিপিস পরে জিদানের পাশে হাঁটছে নদীর কিনারা ঘেঁষে। খোলা চুলে জবা ফুল গাঁথা, চোখে কাজল দেয়া, কানে নীল রঙের অদ্ভুত সুন্দর ঝুমকা ঝুলছে। আশেপাশে অনেকেই মুগ্ধ হয়ে অপ্সরার দিকে তাকিয়ে আছে। এটা অবশ্য জিদানের বেশ হিংসা হচ্ছে। আর অনেকেই সেখানে হাঁটাহাঁটি করছে। বাচ্চারা ফুটবল খেলছে মাঠে। কাপড়রা হাত ধরে হাঁটছে দেখে জিদান আমথামতা করে বলল, হাত ধরার অনুমতি নেই। অপ্সরা একটু মুচকি এসে বলল, না, হাত ধরে পরে যদি আবার ছেড়ে দাও তাহলে অনেক কষ্ট পাবো আমি। জিদান বিড়বিড় করে বলল, এ তো মাইন্ডসেট চেয়েও বেশি ওভার অ্যাক্টিং জানে। হাতটা যদি ধরতে না দেয় তাহলে এত রিকোয়েস্ট করতে ঘুরতে এসে কি লাভ হইল? অপ্সরা বুঝতে পারলো এবং আস্তে আস্তে জিদানের আঙ্গুল নিজের আঙ্গুল টাচ করলো। হাঁটার সময় জিদানও একটু মুচকে হাসলো এবং গ্রিন সিগন্যাল পেয়ে আলতো করে অপ্সরার হাত ধরে হাঁটতে লাগলো। দুজন কেউই কারোর মুখের দিকে তাকাচ্ছে না, কিন্তু দুজনের মুখে লাজুক হাসি। ব্যাকগ্রাউন্ডে গান চলছে। তুমি চাঁদের জোছনা নও, ফুলের উপমানও নও, কোনো পাহাড়ি ঝর্ণা, আয়না তুমি হৃদয়ের আয়না। জিদান অপলকভাবে অপ্সরার দিকে তাকিয়ে আছে। অপ্সরা আঙ্গুল দিয়ে চোখের থেকে একটু কাজল নিয়ে নিজের কপালে ফোঁটা দিয়ে দিল। জিদান বলল, এটা কেন করলে? অপ্সরা বলল, তুমি যেভাবে আমার দিকে তাকিয়ে আছো এভাবে তো শিয়াল মুরগির দিকে তাকিয়ে থাকে, তাই কালো টিপ দিয়ে দিলাম যাতে তোমার নজর না লাগে। জিদান একটু হেসে বলল, আমার নজর অতটা করা না, বেশির থেকে বেশি হলে তোমার পেট খারাপ হবে, আর কিছু না। অপ্সরা বলল, পেট খারাপ হলে তোমার হবে, সাপের মাথা কিন্তু তোমার পেটে। জিদান ওয়াক থু করে স্যাপ ফেলে বলল, আবার মনে করছো সেটা? তুমি কিভাবে পারলে ওই কাজটা করতে, তা আবার ওই ওয়াংজেং কিমের সামনে? অপ্সরা বলল, ক্ষুধা লাগলে আমার মাথা কাজ করে না, এমনকি তোমার মাথা খেয়ে ফেলতে পারি ক্ষুধার জ্বালায়, পরে অবশ্য হুঁশ ফেরার পর কষ্ট পাবো। জিদান একটু ঘাবড়ে গিয়ে তোতলা কণ্ঠে বলল, মানে তুমি মজা করছো তাই না? আমাকে তুমি খাবে কেন, আমরা তো বন্ধু। অপ্সরা হাই তুলে বলল, হ্যাঁ, হরিণ যদি ঘাসের সাথে বন্ধুত্ব করে তাহলে খাবে কি? তোমার বিশ্বাস হচ্ছে না তো আমি তোমার মাথা চিবিয়ে খেতে পারি। ঠিক আছে, তাহলে খেয়ে দেখাচ্ছি। এই বলে অপ্সরা একটু আশেপাশে তাকিয়ে মানুষজন না দেখে নিজের মুখ বিশাল আকৃতির করে হাঁ করে জিদানের দিকে এগিয়ে আসতে নিলে জিদান ভয় চিৎকার দিয়ে উঠল। সাথে সাথে অপ্সরা স্বাভাবিক রূপ ধারণ করে খিলখিল করে হাসতে লাগলো। জিদানের চিৎকার শুনে আশেপাশের অনেকেই তাকিয়ে রইল। জিদান হাবলার মতো বুকে থুতু দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, এমন ফাজলাম আর করবে না আমার সাথে, আমার আত্মা জিব্বাই গোড়ায় চলে আসছিল একদম, কি সাংঘাতিক মেয়ে তুমি। অপ্সরা হাসি থামিয়ে বলল, তুমি আসলে একটা পাগল, তুমি ভাবলে কি করে আমি তোমার মেরে ফেলবো? তুমি শুধু আমার সব কিছু, তোমাকে আমি কখনো হারাতে দেব না, নিজেকে হারিয়ে হলেও তোমাকে বাঁচিয়ে রাখবো। জিদান এবার শান্ত হয়ে বলল, জানি না তুমি আমার মাঝে কি এমন পেয়েছ, আমি কখনো কারোর কাছে স্পেশাল ছিলাম না, শুধু আমার মা ছাড়া কেউ আমাকে বোঝেনি। বাবা তো সবসময় আমাকে বকা দিত, সামান্য ভুলের জন্য গায়ে হাত তুলত, এমনকি যা করি আমি করিনি তার জন্য মার খেয়েছি বাবার হাতে। মা বেঁচে থাকতে আমার একটা আশ্রয় ছিল, কিন্তু মা মারা যাবার পর আমি এই পৃথিবীতে সম্পূর্ণ একা হয়ে পড়ি। মায়ের ঘ্রাণ পাওয়া বুবুও চলে যায় বাবার কাছ সাথে, কিন্তু আমি যেতে পারি না মাকে ছেড়ে, আমি রয়ে গিয়েছি আর রয়ে যাব। অপ্সরা জিদানের হাতে হাত রেখে বলল, এখন আমি আছি তোমার জীবনে, তোমার জমে থাকা সকল কষ্ট আমাকে দিয়ে দাও, আমি খুব যত্ন করে সেগুলো নিশ্চিহ্ন করে দেব। জিদান সুন্দর করে এসে বলল, কিন্তু তোমার আর আমার মাঝে অনেক শক্ত একটা দেয়াল আছে, তুমি আল্লাহর অন্য এক সৃষ্টি, আমি ভিন্ন সৃষ্টি, আমাদের মিল কখনো সম্ভব না।
এটি ইসলামও সমর্থন করে না। অপ্সরা কিছুক্ষণ চুপ থেকে মুচকে এসে বলল, ইসলাম সম্পর্কে আমি আমার বাবার কাছ থেকে অনেক কিছু জেনেছি। অনেক ফকিহদের মতে জিন আর মানুষের সম্পর্ক জায়েজ রয়েছে, যদিও পরবর্তী সময়ে সৃষ্টিজগৎ পার্থক্য দেখিয়ে ওলামাগণ এটাকে নাজায়েজ ফতোয়া দিয়েছে, কিন্তু কোরআন বা হাদিসে স্পষ্ট কোনো দলিল নেই এই বিষয়ে। জিদান বলল, আচ্ছা বুঝলাম, তুমি তো অনেক কিছু জানো, এখন আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। অপ্সরা ভুরুকুচকে তাকালো। জিদান বলল, মনে করো আমার অনেক রাগ উঠেছে, তখন কি বসে বসে আবু জাহেল, ফেরাউন, নামরুদকে গালাগালি করতে পারবো রাগ নিয়ন্ত্রণ করার জন্য? অপ্সরা হু করে এসে বলল, তুমি পাগল। আচ্ছা চলো, এখন যাওয়ার সময় হয়েছে। তখনই জিদানের ফোন বেজে উঠল। জিদান পকেট থেকে ফোন বের করে দেখলো মিম কল দিয়েছে। জিদান একটু বিরক্ত হয়ে বলল, ও আমার এখন কল কেন দিয়েছে? নিশ্চয় ওর বাপের পাশের বাসায় হাতে হাতে ধরেছে। এটা বলতে বলতে কল রিসিভ করে বলল, কি হয়েছে বল, আমার কথা সত্যি হয়েছে তো? হঠাৎ জিদানের হাসি খুশি মুখটা কালো হয়ে গেল। জিদানের হাত কাঁপতে কাঁপতে ফোনটা হাত থেকে পড়ে গেল। চোখে পানি টলমল করছে। অপ্সরা অবাক হয়ে বলল, কি হয়েছে জিদান, তুমি এমন করছো কেন? জিদান কাঁপা কাঁপা ঠোঁটে বলল, বাবা বাবা আর নেই। এই বলে জিদান সেখান থেকে দ্রুত হাঁটা দিল। অপ্সরা জিদানের পিছু নিতে যাবে, তখনই কারোর ডাকে থমকে দাঁড়িয়ে গেল এবং বলল, বাবা। দেখা গেল পেছনে অপ্সরার বাবা দাঁড়িয়ে আছে। তার চেহারায় স্পষ্ট রাগ ফুটে উঠেছে। অপ্সরার বাবা কর্কশ গলায় বলল, চলো আমার সাথে। অপ্সরা বলল, কিন্তু বাবা, জিদান হয়তো বিপদে আছে, ওর বাবা আর নেই, এই সময় ওর পাশে আমার থাকা জরুরি। অপ্সরার বাবা তেরে এসে অপ্সরার বাহুতে চেপে ধরে বলল, ওই ছেলের সাথে আর তোমার দেখা হবে না। সর্দার তোমাকে নিয়ে যে সিদ্ধান্ত দিবে সেটাই তোমাকে মানতে হবে। অপ্সরা কাকুতি মিনতি করে বলছিল বারবার, বাবা আমাকে যেতে দাও, জিদান খুব একা, ওর আমাকে দরকার, বাবা দয়া করে আমাকে যেতে দাও। কিন্তু অপ্সরার বাবা কোনো কথা শুনল না। অপ্সরাকে নিয়ে হাওয়ায় মিলে গেল। শেষবারের মতো অপ্সরার কণ্ঠ শোনা গেল, জিদান আমি ফিরে আসব, তুমি চিন্তা করো না। দৃশ্য পরিবর্তন। জিদান দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। নির্দিষ্ট ফ্লোরে এসে দরজা ধাক্কা দিয়ে খুলে ফেলতেই সেখানে বিল্ডিংয়ের অনেক মানুষের ভিড়। সবে বলাবলি করছে, এত নৃশংসভাবে একটা মানুষকে কিভাবে মারতে পারো? জানা মতে এই লোকটার কোনো শত্রু ছিল না, কারোর সাথে কোনো তর্কে জড়ায়নি, তাহলে কে মারল এইভাবে? জিদান সবার কথা শুনতে শুনতে কাঁপা কাঁপা পায়ে ভিতরে রুমে গিয়ে হাত কুটল। বাবার ছিন্ন ভিন্ন রক্তাক্ত দেহটার পাশে অসহায়ভাবে বসে আছে মিম। জিদান আস্তে করে ডাক দিল, বুবু। মিম জিদানের দিকে মাথা তুলে তাকিয়ে ঠোঁট কাঁপাতে কাঁপাতে হাওমাও করে কান্না করে দিয়ে বলল, বাবার নেই জিদান না। জিদান কাঁদতে কাঁদতে গিয়ে মিমকে জড়িয়ে ধরে শান্ত হতে বলল। এক পলক বাবার দেহটার দিকে তাকাতে জিদানের চোখ বেয়ে অঝরে পানি পড়তে লাগলো। হঠাৎ জিদানের চোখে পড়ল বাবা হাত মুষ্টি করে কিছু ধরে রেখেছে শক্ত করে। জিদান ধীরে ধীরে মিমকে ছাড়িয়ে একটু এগিয়ে গিয়ে বাবার মুষ্টি খুলে যা দেখল তাতে চোখ চড়ক গাছ। জিদান সেটা হাতে নিয়ে অবাক এবং রাগী কণ্ঠে বলল, সম্মুর হনুমান অঙ্কিত ধাগা। সৌম্য বাড়িতে এসে হনন করে হেঁটে নিজের রুমের দিকে চলে যাচ্ছে। তার চোখ রক্তলাল এবং চেহারা কালচে দেখাচ্ছে। সৌম্যর মা পারুল দেবী কয়েকবার সৌম্যকে ডাকলো পেছন থেকে, সৌম্য সারাত কোথায় ছিলি? এই তো বাড়িতে আসার সময় হলো। কিন্তু সৌম্য কোনো জবাব না দিয়ে সোজা রুমে ঢুকে গেল এবং দরজা বন্ধ করার আগে কর্কশ গলায় বলল, পারুল দেবী আমাকে বিরক্ত করিস না, এখন আমি ঘুমাবো। এই বলে ঠাস করে দরজাটা বন্ধ করে দিল। পারুল দেবী হতভম্ব হয়ে দাঁড়িয়ে বলল, কি, সৌম্য আমার নাম ধরে ডাকছে? নিশ্চয় হতচ্ছাড়াটা আজকে আবার নেশাপানি করে এসেছে। দাঁড়া, আজকে তোর বাবা আসুক, এর একটা বিহিত না করে আমি থামছি না, বলে দিলাম। হ্যাঁ। সৌম্য আবার দরজা খুলে ঝাঁঝালো কণ্ঠে বলল, বিরক্ত করতে না করেছে আমাকে? আর একটা কথা যদি আমার কানে আসে তাহলে তোকে লটকিয়ে রাখবো পারুল দেবী। এই বলে সৌম্য আবার বিকট শব্দ করে দরজা বন্ধ করে দিল। পারুল দেবী আবার রেগে দরজার দিকে এগিয়ে যেতে বলল, হতচ্ছাড়া দাঁড়া, আমি বিরক্ত করছি তোকে, তোর পিঠের চামড়া আমি তুলে নেব। যখনই পারুল দেবী সৌম্যর দরজায় বাড়ি দিতে যাবে তখনই রুমের ভেতর থেকে ফিসফিস আওয়াজ শোনা গেল, যেন একটা মেয়ে মিশ্রিত কণ্ঠ অন্যরকম এক ভাষায় কিছু বলছে। সৌম্যর কণ্ঠেও কিছু একটা শোনা গেল, তবে সেগুলো স্পষ্ট নয়। পারুল দেবী অবাক হয়ে বলল, সৌম্য রুমে মেয়ে আসলো কোথা থেকে? তাহলে এত অধপতন ওর? আজকাল বাড়িতে লুকিয়ে মেয়েও নিয়ে আসছে। আজকে আমি ওরে মেরেই ফেলবো।
এই বলে এক ধাক্কা দিয়ে পারুল দেবী রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে আরও অবাক হয়ে গেল। সেখানে সৌম্য নেই। আরে এই মাত্রই তো সৌম্যর গলা শোনা যাচ্ছিল, তাহলে গেল কোথায়? পারুল দেবী খাটের তলা থেকে শুরু করে ঘরের কোণে সব জায়গায় খুঁজে দেখল, কিন্তু সৌম্যর কোনো অস্তিত্ব নেই রুমে। পারুল দেবীর মাথাটা যেন চক্কর দিয়ে উঠল, কিছুই বুঝতে পারছে না। ঠিক তখনই বাইরে থেকে সৌম্যর ডাক, মা, ও মা, হাত মুখ ধোয়ার পানি দাও তো, কই গেলে? পারুল দেবী চমকে গিয়ে তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখল সৌম্য উঠানে দাঁড়িয়ে আছে, কোমরে হাত দিয়ে বলছে, মা তুমি আমার রুমে কি করছিলে? এখন বড় হয়েছি না আমি, পার্সোনাল অনেক কিছু থাকতে পারে। পারুল দেবী চমকে গিয়ে তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখল সৌম্য উঠানে দাঁড়িয়ে আছে, কোমরে হাত দিয়ে বলল, মা তুমি আমার রুমে কি করছিলে? তুই তো রুমেই ছিলি রে। সৌম্য থতমত খেয়ে বলল, কি? আমি তো মাত্র আসলাম। কাল রাতে আমি তো কোথায় কোথায় ঘুরেছি জানি না, কি জানি হচ্ছে আমার সাথে মা, কিছুই মনে থাকে না আমার। পারুল দেবী আর কিছু জিজ্ঞাসা করতে যাবে তার আগেই সৌম্যর হাতের দিকে নজর গেলে অবাক হয়ে জিজ্ঞাসা করল, তোর হাতের হনুমানের ধাগাটা কই? সৌম্য একটু ইতস্তত বোধ করে বলল, হারিয়ে গেছে। দৃশ্য পরিবর্তন। জিদান সৌম্যর হনুমান আঙ্কিত ধাগাটা হাতের মুঠিতে চেপে ধরে এক জায়গায় বসে আছে এবং ঘরটা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। পুরো ঘরে সবকিছু এলোমেলো, আলমারির কাপড় চোপড়গুলো ফ্লোরে ছড়িয়ে ছিটে আছে, বিছানার তোষক উল্টানো পাল্টানো, কিচেনের সরঞ্জামগুলো এদিক ওদিক পড়ে আছে। স্পষ্টত সে কিছুর খোঁজ করছিল। জিদানের চোখে কি ঘটেছিল সেটা ভেসে উঠতে লাগলো। দেখা গেল জিদানের বাবা আফজাল শরীফ অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। হঠাৎ দরজার কলিং বেলটা বেজে উঠল। আফজাল শরীফ ভাবল মিম এসেছে, তাই মাথায় চিরুনি চালাতে চালাতে গিয়ে দরজা খুলে বলতে যাবে, এত সকালে চলে এলি যে? কিন্তু থেমে গিয়ে বলল, আরে সৌম্য, তুমি হঠাৎ? আসো আসো, ভিতরে আসো, অনেকদিন পরে তোমাকে দেখলাম। তোমার বাবা মা কেমন আছে? সৌম্য কোনো প্রশ্নের উত্তর না দিয়ে ভেতরে প্রবেশ করে ঘাড় কাত করে পুরো ঘরে চোখ বুলিয়ে নিল। এরপর সোজা আফজাল শরীফের বেডরুমে ঢুকে গেল দ্রুত পায়ে। আফজাল শরীফ একটু ভ্যাবাচাকা খেয়ে সৌম্যর পিছু পিছু গিয়ে বলতে লাগলো, এটা কি ধরনের অভদ্রতা? জিদানের সাথে থেকে থেকে ওর মতে হয়ে গেছ। তোমাকে তো ভদ্র মনে করতাম আমি। কিন্তু সৌম্য এমনভাবে হাঁটাচলা করছে যেন সে আফজাল শরীফের কথা শুনতেই পাচ্ছে না। আফজাল শরীফ বারবার বলছিল, বেডরুম থেকে বের হও সৌম্য, কি দরকার এসেছ বলো, তারপর বিদায় হও। হঠাৎ সৌম্য গম্ভীর গলায় জিজ্ঞাসা করল, তাবিজ কোথায়? আফজাল শরীফ এক মুহূর্তের জন্য থমকে গেল এবং ঢোক গিলে বলল, তাবিজ? কিসের তাবিজ? সৌম্য একটা রাগান্বিত নজর দিয়ে ঘরের সবকিছু উল্টাপাল্টা করতে লাগলো। আলমারি থেকে কাপড় চোপড় সব ফেলে দিতে লাগলো, ওয়ার্ড্রোপের সকল জিনিসপত্র ঘাটাঘাটি করে ফেলতে লাগলো। আফজাল শরীফ এবার প্রচণ্ড রেগে সৌম্যকে কষে একটা থাপ্পড় দিয়ে বলল, কি করছো তুমি? মাথা ঠিক আছে তোমার? এক্ষুনি বের হও বলছি বাসা থেকে। সৌম্য গালে হাত দিয়ে মুখ বাঁকা করে একটা পৈশাচিক হাসি দিয়ে আফজাল শরীফকে এক থাবা মারল হিংস্র পশুর মতো। আফজাল শরীফের শার্ট ছিঁড়ে বুকের পাঁজর পর্যন্ত ছিঁড়ে গেল, ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো। আফজাল শরীফ ফ্লোরে লুটিয়ে পড়ল। পড়ার সময় সৌম্যর হাত ধরার চেষ্টা করা কালে তার হাতের ধাগাটা মুষ্টিতে চলে আসে। সৌম্য আফজাল শরীফের মাথা এবং বুক একের পর এক লাথি মেরে জিজ্ঞাসা করল, বল তাবিজটা কোথায়? তোর স্ত্রী সেটা তোর কাছে দিয়ে গেছে, বল সেটা কোথায়? আফজাল শরীফ রক্তাক্ত অবস্থায় ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল, মুখ দিয়ে রক্ত বের হয়ে আসছে, তবুও সৌম্য লাথি দিয়েই যাচ্ছে। আফজাল শরীফ ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেলল। সৌম্য বা থামল সবকিছু। এলোমেলো করে রাগে এক মেয়ে মিশ্রিত কণ্ঠে বলল, তাবিজ না পেলে একে একে সবাইকে মেরে ফেলব। দৃশ্য আবার ফিরে আসে জিদানের দৃষ্টিতে। জিদানকে এভাবে বসে থাকতে দেখে মিম এসে জিদানের হাতে হাত রেখে পাশে বসে বলল, চল বাইরে চল, বাবার জানাজার নামাজের জন্য হুজুর এসেছে। জিদান অসহায় দৃষ্টিতে মিমের দিকে তাকিয়ে বলল, আচ্ছা বুবু, বাবা কি আমাকে ভালোবাসতো? মিম কিছু না বলে উঠে গিয়ে ভেতরের রুম থেকে একটা মাটির ব্যাংক হাতে করে নিয়ে এসে জিদানের দিকে এগিয়ে দিল। জিদান ব্যাংকটা হাতে নিয়ে নীরব কান্না কেঁদে উঠল। ব্যাংকের উপরে লেখা ছিল, জিদানের বিয়ের উপহারের জন্য জমানো টাকা। মিম পাশে বসে বলল, জানিস ভাই, তোকে নিয়ে বাবার অনেক স্বপ্ন ছিল, কিন্তু তুই কখনো বাবার পছন্দগুলোকে নিজের পছন্দ মনে করতে পারিসনি। তুই ভাবতি বাবা কেন এত রাগ করে, কেন তোকে ধমকায় সবসময়। কখনো কি এটা ভেবেছিস রাতে ঘুমিয়ে যাওয়ার পর তোর মাথায় হাত বুলিয়ে দিতে কে চুপি চুপি?
তোর পছন্দের আইসক্রিম এনে ফ্রিজে কে রাখতো কখনো বুঝতে চেয়েছিস? পকেট থেকে টাকা চুরি করার জন্য তোকে বকাঝকা করে পরের দিন আবার সে পকেটে টাকা কেন রাখতো কখনো ভেবে দেখেছিস? মায়ের সামনেই তোকে সবসময় শাসন করতো, কারণ বাবা জানতো মা তোকে সেভ করবে। মা মারা যাবার পর কখনো কি তোকে বাবা একটা ধমক পর্যন্ত দিয়েছে? এই বিষয়টা কি কখনো তোকে ভাবাইনি? তুই সারা জীবন বাবাকে ভুলে বুঝে দূরে সরে থাকলি, আর এত ভালোবাসার পরও বাবা তোর কাছ থেকে বাবা হয়ে উঠতে পারল না। জিদান মাটির ব্যাংকটা বুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বাইরে চলে গেল, যেখানে খাটিয়ার উপর শোয়ানো ছিল কাফন পরিহিত বাবার লাশ। জিদান এক ছুটে গিয়ে বাবার মুখের ওপর থেকে কাপড়টা সরিয়ে শেষবারের মতো বাবার মুখে হাত বুলিয়ে দিয়ে হাওমাও করে কেঁদে উঠল আর বলতে লাগলো, আমাকে তুমি মাফ করে দাও বাবা, আমি কখনো তোমার যোগ্য ছেলে হতে পারিনি। সবসময় তোমাকে কষ্ট দিয়েছি, তোমাকে বাবা বলেও ডাকিনি, কিন্তু তুমি আড়াল থেকে আমার ছায়া হয়েছিলে। আমি বুঝতে পারিনি বাবা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও।